নমঃ শিবায়। সুস্বাগতম। পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদাময়ী, মা শীতলা, মা নাচিন্দা এবং নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ ও বাবা ভোলানাথের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি শ্রীকান্ত ধারা ও ভগবতী ধারা প্রতিষ্ঠিত, SD নিবেদিত, নিয়তি ধারা প্রযোজিত ও শ্যামল ধারা পরিচালিত, বাবা ভোলানাথের আশীর্বাদ ধন্য ভোলানাথ অপেরা নিবেদিত, চিত্রমঞ্চ খ্যাত যাত্রার অলরাউন্ডার হিরো অতনু হোসেন ও চিত্রমঞ্চ দূরদর্শনের কাঞ্চন কন্যা সীমন্তী অভিনীত শেষ বসন্তের সন্ধ্যা প্রদীপ শেষাংশে সমাজের ভাইরাস কুমার বিমলেন্দ, ব্লোহট নায়িকা মিস জুলিয়া দত্তহ, পলাশ কুমার, অশোক কুমার, কুমার জয়ন্ত, অজয় কুমার, আশিস কুমার, কুমার সুকুমার, মিস সমাশ্রী ও মমতাময়ী অনুরাধা। রচনা ভোলানাথ রায়, নির্দেশনা তপন চ্যাটার্জি, সহ নির্দেশনা অতনু ঘোষাল, নৃত্যে সীমন্তী, সুর প্রচলিত, আলো ধ্বনি মা সন্তোষী সামন্ত, নিয়ন্ত্রণে বাদল চক্রবর্তী ও কুমার স্বামী, আবহ মুখ্যযন্ত্রী দীপক কুমার, রামবাবু, তরুণ কুমার ও অশোক দাস। শুরু করতে চলেছি শ্যামল ধারা পরিচালিত যাত্রা জগতের চিরকালের রোমান্টিক জুটি অতনু ঘোষাল ও সীমন্তী অভিনীত শেষ বসন্তের সন্ধ্যা প্রদীপ। শেষ বসন্তের সন্ধ্যা প্রদীপ, শেষ বসন্তের সন্ধ্যা প্রদীপ। যে পালানোর চেষ্টা করবে তাকে আমি গুলি করে ঝাঁঝা করে দেবো। প্রাণের ভয় যদি থাকে আমার কাছে সারেন্ডার করো, না হলে নির্ঘাত মৃত্যু। পহলে আপনার জানটা বিলকুল খতম হয়ে যাবে। তোর চুম তোমার রাস্তা ছাড়। আমাকে গুলি করার কোशिश করবে না মিস্টার অফিসার, তো फिर আমার বন্দুক থেকে গুলি বেরিয়ে আপনার মাথাটা পুরো ছাতু করিয়ে দেবে। इसलिए বলছে আপনার হাতে রিভলভারটা আমাকে দিয়ে দিন। প্রাণ থাকতে দেব না। তো फिर প্রাণটাই চলিয়ে যাক। পুলিশ বাহিনী, আমরা সমাজ বিরোধীকে গুলি করো। ফায়ার ফায়ার। ওই গুলি করবে না। কেন? মদ মাদকের ভাটি খানার বস মিস্টার অবিনাশ ঘোষালজি মাসে মাসে মোটা টাকা মাসোহারা দিয়ে থানার সব পুলিশের বন্দুকের নল বন্ধ করিয়ে দিয়েছে। আপনার প্রাণটা না চলিয়ে যাওয়া পর্যন্ত গুলি তো চাই, ওরা এই স্পটেই আসবে না। इसलिए বলছে মদ মাদকের ভাটি খানা না তড়িয়ে আপনি এখান থেকে অবশ চলিয়ে যান। আশ্চর্য, আমি এখানে আসি না শয়তান। আমি এখানে এসেছি এই ভাটিখানা ভেঙে এই অঞ্চল অধিবাসীদের স্বস্তি দেওয়ার জন্য, মা বোনদের নিশ্চিন্ত করার জন্য, দেশের যুব শক্তিকে অবজ্ঞার হাত থেকে বাঁচানোর জন্য। তাই আজ এই ভাটিখানা ভাঙবো, না হয় মরবো। তোর পায়ে গুলি করলি কেন? আমার বুকে গুলি করে আমাকে মেরে ফেল। তো যে আমাকে একদিন সিআইডির হাতে ধরা পড়িয়ে যেতে হবে। এই অবস্থা আমি তোকে ধরিয়ে দিয়ে একদিন পাশের দড়িতে ঝোলাবো। उसका पहले यही दौड़ी दिए हमें তোমাকে यही रेल লাইনের সাথে পাঠিয়ে দিবে। थोड़ा सा बात বিদ্যুৎ বেগে ছুটি আসবে আর তার চাকায় তোমার বডিটা হয়ে যাবে টুকটুক। সবাই সমঝাবে কি তুই সালা মালকে রেল লাইনে পড়িয়ে খতম হয়ে গেছিস আর আমার সালা কই কিছু করতে পারবে না। আর বাগানটা খুলে দে স্কাউন্ডার। ট্রেন কিন্তু আগে বাড়ছে। আই কম বাই কম कोई नहीं। সিনসিয়ার পুলিশ ইন্সপেক্টর মিস্টার সোনেল মুখার্জি মদ মাদকের ভাটিখানা তড়িয়ে দিয়ে এই অঞ্চলের জনতার জিন্দেগি সুন্দর করতেছে, নিজেই ট্রেন লাইনে পড়িয়ে খতম হয়ে গেল। খতম। এখন আমি আমার বস মিস্টার অবিনাশ ঘোষালকে গিয়ে বলি, ঘোষাল না আপনার দুশ্মন বিলকুল খতম হয়ে গেল। খতম। মানুষকে খতম করে আমি তোকে পালিয়ে বাঁচতে দেবো না। পটলা তুই শেষ পর্যন্ত। কি অবিনাশ ঘোষালের ছেলে পটলা এইভাবে কাকে খুন করলো?
তো অনেস্ট পুলিশ অফিসার সুনীল মুখার্জি, পুরো ওকে এইভাবে খুন 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 কে কাকে খুন করলো? আমার 14 পুলিশের নেতৃত্বে রবীন্দ্র বলেছে এত কাক ভরে রেল লাইনের উপর কে কাকে খুন করলো? এই যে সিনসিয়ার পুলিশ অফিসার সুনীল মুখার্জি, হ্যাঁ সুনীল মুখার্জি। ওনার মতো মানুষ সিভিককে না পাঠিয়ে এত ভোরেই বাড়ি থেকে এসেছিলেন কেন? সিভিককে পাঠালে তুমি তো টাকার কুলুপ দিয়ে তাদের মুখটা বন্ধ করে দিতে, তাই উনি নিজেই এসেছিলেন তোমার মদ মাদকের ভাটিখানা ভেঙে এই এলাকার যুব সমাজকে বাঁচাতে। যুবকদের বাঁচার ম্যান রসদল মদ মাংস মেয়ে মানি আর মোবাইল, আমি সেগুলো আমার আড়ত থেকে সাপ্লাই দিই। যুব সমাজের দাদা হয়ে গেছে দাদা, আর সেই দাদার ঠিক ভাঙতেছে উনি নিজে ট্রেন লাইনে মাথা দিলেন। না, আমি নিজের চোখে দেখেছি তোমার চেলা পটলা ইন্সপেক্টরকে খুন করেছে, আর সেই খুনের খলনায়ক হচ্ছে তুমি। খুন আমি করেছি? খুন? খুন কোথায় খুন? কে কাকে খুন করেছে? খুন হয়েছেন পুলিশ ইন্সপেক্টর সুনীল মুখার্জি। ও মাই গড! আরে ওনাকে খুন করে ট্রেন লাইনে ফেলে আত্মহত্যা বলে প্রমাণ করতে চাই সত্য করো। দেখুন স্যার দেখুন, এখন উনার হাতে রক্ত। না। মর্নিং ওয়ার্কে বেরিয়ে এখানে আস্তে আস্তে খুনের এই দৃশ্য আমি নিজের চোখে দেখেছি স্যার। আপনি চাইলে আমি কোর্টে গিয়ে প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেবো। না স্যার না, এসব মিথ্যা, এসব আমার বিরুদ্ধে একটা গভীর চক্রান্ত। ওনার মতো একজন জননেতা আপনার বিরুদ্ধে চক্রান্ত করবেন কেন? চক্রান্তের মূল কারণ হলো আমি ঘোষালের ভাটিখানার বিরুদ্ধে ওই ইন্সপেক্টরের কাছে মাস পিটিশন দিয়েছিলাম। ও সেই জন্যই কি এত ভোরে এত লোক থাকতে থাকতে শেষে আপনি? না স্যার না, আমার দুই ছেলে মিলন আর সুমন কলকাতা থেকে পড়াশোনা করে, আমি তাদের টাকা দিয়ে বাড়ি ফিরছিলাম। আর ফেরার পথে ইন্সপেক্টরকে দেখে নিজের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকার আক্রোশে উনাকে খুন করে বসলেন। না, এসব মিথ্যা, ইন্সপেক্টরকে খুন করেছো তুমি। Shut up! যা বলার কোর্টে গিয়ে বলবেন। এখন আপনার হাতে রক্ত দেখে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। স্যার আপনি বিশ্বাস করুন, স্যার বিশ্বাস করুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। পুলিশ এখন পকেটে মার। ঘোষালদা? আমি অবিনাশ ঘোষাল। এই অবিনাশ ঘোষাল শুধু সেবার মাধ্যমে সব লোকের দাদা হতে চায় দাদা। তাই বলছি স্যার, এই সত্য নামের মিথ্যেবাদী খুনিটাকে আপনি টানতে টানতে হাজতে নিয়ে যান, আর আমি আমার নেতৃত্বের বলে ওর পরিবার থেকে ডুবিয়ে দিই চলে। সন্দ্রে জনগণ, মরের নামই পরিবর্তন। হ্যাঁ, সেই মার দিয়ে তুমি আজ আমাকে মাস্টার থেকে খুনিতে পরিবর্তন করে দিলেও বাপুজি, নেতাজি, স্বামীজির কাছ থেকে যখন জেনেছি সত্যের কোনো মার নেই আর মিথ্যের কোনো পার নেই, তখন তোমারও জীবনে একদিন পরিবর্তন আসবে। আর সেদিন সেদিন তোমার জীবনে নেমে আসবে নিরানন্দ, আর আমার জীবনে আসবে আনন্দ, আনন্দ আর আনন্দ। আনন্দ আনন্দ আনন্দ, আজ আমার এই সংসারে শুধু আনন্দের বন্যা। ধন্যা, আজ আমি ধন্যা, শ্বশুর স্বামী আর এক ননদ নেই, আজ আমার মন উচাটন। ভগবান, অনেক মানুষ তোমাকে না মানলেও আমি তোমাকে মানি, তাই তো তোমার কাছে করো জোরে প্রার্থনা করে বলছি, আমাদের সংসারটাকে সুখে ভরিয়ে দাও, শান্তিতে ভরিয়ে দাও সবার জীবন, এটাই তোমার কাছে আমার সকল মিনতি। ভগবানের কাছে আর কিছু মিনতি করবে না, আমি শেষ আলো মুখার্জি। আসুন আসুন পুলিশ অফিসার সৌমেন মুখার্জি। আচ্ছা কি ব্যাপার বলুন তো, পুলিশের পোশাক পরেছেন কিন্তু মাথায় টুপি নেই কেন? সেটা জানতেই তো তোমার কাছে আসা আমার সহধর্মিনী। এসে শুনলাম তুমি ঠাকুরের কাছে মিনতি করে কি চাইছো, তা কি চাইলে ঠাকুরের কাছে? এই আমাদের সংসারটা যেন কোনোদিন অসান্না হয়ে যায়, তোমার বাবার আর ঠাকুরজির মনে কোনোদিন যেন না পড়ে আঘাতের পেশা। ব্যাস এইটুকু, আর তোমার নিজের জন্য কিছু চাইলে না? আমার জন্য আমি আর কি চাইবো? তোমাদের সুখ শান্তিতেই তো আমার জীবনে দূর হয়ে যায় সব ক্লান্তি। অসীম ধৈর্য তোমার। আজকালকার মেয়ে হয়েও নিজের সুখের চেয়ে আমাদের সুখেই বেশি খুশি থাকো। নইলে আজ 2 বছর আমাদের বিয়ে হয়েছে, তবু আজ অবধি ইচ্ছাকৃত ভাবে একটা সন্তানও গর্ভে ধারণ করলে না। ওই ব্যাপারে আর একটাও কথা নয়, আমি তো তোমাকে অনেক আগেই বলে দিয়েছি, মালা ঠাকুরজিকে আমি মেয়ে সন্তান মনে করি, তাই ওর বিয়ে দিয়ে যতদিন না শ্বশুর বাড়ি পাঠাতে পারছি ততদিন আমি তোমার সন্তানের মা হব না। তা যাকে তুমি মেয়ে সন্তান মনে করো, সেই তোমার ঠাকুরজির সঙ্গে যার মন দেওয়ানো চলছে, আমাদের বাড়িতে থেকে ডাক্তারি পড়াশোনা কমপ্লিট করে ডাক্তারি করছে, তার গলায় তাকে ঝুলিয়ে দিচ্ছ না কেন? ঠাকুরপুর কথা বলছি, তাহলে আর কার কথা বলবো? কলকাতায় ডাক্তারি পড়তে এসে আবার বাবাইকে আমাদের
ফ্ল্যাটে তাকে আশ্রয় দিয়েছে। যেহেতু আমরা একই গায়ের ছেলে, ওর দাদা আমাদের গায়ের নেতা থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে। সেই জন্যই তো বাবা তাকে অন্য কোথাও থাকতে না দিয়েছে, যেখানে থেকে ভালো ডাক্তার পেয়ে ডাক্তারি করতে পারে সেই ব্যবস্থাই তিনি করেছেন। আর তুমিও তো তাকে নিজের ভাইয়ের মতো ভালোবেসে আর তুমিও তো নিজের বৌদির মতো সেবা দিয়ে খাইয়ে দাইয়ে হৃষ্টপুষ্ট করেছো। আর মালা তো তাকে সবসময় না আমাদের সামনাসামনি না, পেছনে পেছনে চোখে হারায়। তাই বলছি পেছনে পেছনে চোখে না হারিয়ে যাতে সামনাসামনি হারায়, তার জন্য মালাটাকে মালা করে তার গলায় ঝুলিয়ে দাও। আর আমিও আপনার বোনের গলায় ঝুলে পড়ে আপনার বোন যখন তখন ঘোরাবে, আর আমিও চরকির মতো বনবন 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 করে ঘুরবো। আচ্ছা, আমি তো আপনাদের বলেছি বিয়ে যদি করি আমি মালাকেই করব। মালাও বলেছে আমাকে ছাড়া সে কাউকেই বিয়ে করবে না। অসীম, তাছাড়া কাকাবাবু আমাকে এই ফ্ল্যাটে থাকতে দিয়েছেন, আমাকে সফল ডাক্তার করার জন্য উনি যে পরিশ্রম করেছেন সেটা ভুলে গেলে যে আদি মানবকেও হার মানিয়ে দেবো। তাই কাকাবাবু আর আপনারা মালাকে গ্রহণ করার জন্য যে দাবিটুকু করেছেন সেটা না মেনে থাকতে পারি। অতএব মাইডে দাদা বৌদি, আপনারা নিশ্চিন্তে থাকুন, মালাকে আমি বিয়ে করবই। আপনাদের ব্যস্ত হবার কোনো কারণ নেই। ব্যস্ত নয় ভাই, ব্যস্ত নয়। তোমার আর মালার উভয়েরই বয়স বাড়ছে, তাই এখনই বিয়ে না হলে মামা ডাকটা শুনবো কবে? আমিও মামি ডাক শুনবো কবে? আর আপনারা বাবা মা ডাক শুনবেন কবে? কই সেটা তো বললেন না। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে চিন্তা ভবিষ্যতে হবে, এখন বর্তমানে আমাদের খেতে দিন। আমার হবু সন্তানের হবু মামিমা ডিউটি বেরোতে হবে তো। খেতে তো অবশ্যই দেবো, কিন্তু খাওয়ার আছে রান্নাঘরে। আমি একটু ওপরে কাপড় মেলতে যাওয়ার সময় রান্নাঘরে চাবি দিয়ে চাবিটা গ্রিলের উপরে রেখে গেছিলাম, সেই চাবিটা পাচ্ছি না। সে কি আপনি চাবি পাচ্ছেন না? আর আমিও তো আমার টেথোস্কোপটা পাচ্ছি না। আমিও তো আমার পুলিশের টুপিটা পাচ্ছি না। চাবি, টেলিস্কোপ, পুলিশের টুপি মিসিং। তাহলে এই তিনটে জিনিস আছে কার কাছে? আমার কাছে। মালা, আমি মিস ক্যালকাটা, চাই না দিতে যে, এখনো তো কেউ জানে না আমার ড্যাডি। আমি মিস ক্যালকাটা 1976, আমি মিস ক্যালকাটা, চাই না দিতে যে, এখনো তো কেউ জানে না আমার ড্যাডি। আমি মিস ক্যালকাটা 1976। हरियाणा থেকে মেলে জানা ওই চণ্ডীগড়ের রানী, উড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলাদেশের বাড়ি। হরিয়াণা থেকে মেলে জানা ওই চণ্ডীগড়ের রানী, উড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলাদেশের বাড়ি। আমি মেয়ে ক্যালকাটা, চাই না দিতে যে, এখনো তো কেউ জানে না আমার ড্যাডি। আমি মেয়ে ক্যালকাটা 1976। সমাজে যেখানে বউ ভ্যাকসিন দিয়ে, বউ ডাক্তার হচ্ছে, বউ নির্বাচন গাড়ি লাগছে, বউ অফিসার হচ্ছে, এই চাবি নিয়ে সবার মালিক হয়ে যাচ্ছে, আমিও সেখানে এই পুলিশের টুপি, এই টেলিস্কোপ আর এই চাবি নিয়ে কিছুক্ষণের জন্য বউ ডাক্তার, বউ পুলিশ অফিসার আর এই রান্নাঘরের চাবি নিয়ে না সবার মালিক হয়ে গেল। সত্যি বয়স যতই বাড়ছে দস্যিপনা তোমার ততই বেড়ে চলেছে। এবার একটু কমা। একদম না, বাবা আমাকে শিক্ষা দিয়েছেন, বলেছেন সমাজের বুকে যতদিন দেখবি অন্যায়, অবিচার, অত্যাচার, ততদিন তুই চালিয়ে যাবি তোর প্রতিবাদের সজ্জা। বেশ বেশ, সেই শিক্ষাগুরু বাবা কাজ থেকে ফিরে এলে না, তোর পাগলামি আমি বন্ধ করবো। কি করে? অসীম ঠাকুরপুর সঙ্গে তোমার দুটি হাত এক করে। বৌদি, লজ্জা পেয়েছে পাক। এর মাথা থেকে টুপিটা আর হাত থেকে চাবিটা নে, তোমাকে দিলাম। চলো এবার খেতে দেবে, চলো ডিউটিতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। অসীম ঠাকুরপো তুমিও এসো। আর যাওয়ার সময় তোমরা দুজনে কপত কপতির মতো বকবকম করে এসো। ঠিক বলেছ প্রাণেশ্বরী, আর কিছুদিনের মধ্যেই তো হবে মধুর মিলন। তার আগে ওরা একটু সহজ হয়ে নি। সোমেনদা বৌদি বলে কোথায় চলে যাওয়া হচ্ছে? ওদের কথাগুলো সমর্থন করতে না প্রতিবাদ করতে? এটা তুমি কি কথা বললে? ওদের কথায় আমি প্রতিবাদ করব? এটা তুমি ভাবলে কি করে? ভাবতে তো চাই না, তবু বলা তো যায় না। মানুষের মন না মতিভ্রম, কখন যে বদলে যায়। অবজেকশন, অবজেকশন মালা দেবী। এই অসীম ঘোষালের মৌনও ঠিক আছে আর মতিও ঠিক আছে। আর তা যদি না থাকতো তাহলে যেদিন তোমার বাবা, দাদা, বৌদি
তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল সেদিন সোজা। তবু তবু মাঝে মাঝে ভীষণ ভয় হয় জানো, মনে হয় কোনো এক অজানা সুনামি এসে আমাদের মিলনের এই ক্ষণকে করে দেবে বেনামি। ওসব অদামি কথা বন্ধ করো, মন থেকে মুছে ফেলো ভয়, ভীতি, দুরাশা, আর আশার আলো দেখার জন্য আমার হাতে হাত দিয়ে বলো, কি সাথে হাত ধরে একই পথে চলবো, সাথে হাত ধরে একই পথে চলবো, একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো, একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো, সাথে হাত ধরে একই পথে চলবো, সাথে হাত ধরে একই পথে চলবো। ফুল যদি নাই পথে যেতে ঝড় ওঠে, হাতে কি যায় আসে, আমি তো আছি পাশে, ফুল যদি নাই ফোটে পথে যেতে ঝড় ওঠে, হাতে কি যায় আসে, আমি তো আছি পাশে, তবু ধরো এই পায়ে কাটা যদি বেঁধে যায়, তবু ধরো এই পায়ে কাটা যদি বেঁধে যায়, হয় কেন সেই কাটা দুটি পায়ে চলবো, একই পথে চলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো। বন্ধ করো এই হসি গাম, তোমরা বন্ধ করো। সে কথা বলতে আমার কষ্ট হচ্ছে, জিভটা আড়ষ্ট হয়ে যাচ্ছে, দু চোখ ফেটে বেরিয়ে আসতে চাইছে কান্নার নদী। তুমি বলো দাদা কি হয়েছে? বলবো, বলতে তো আমায় হবেই, কারণ এই সংসারে কর্তা পুলিশ ইন্সপেক্টর সুনীল মুখার্জি যে তোকে তার ফ্ল্যাটে আশ্রয় দিয়ে ডাক্তার করেছেন। আরে বউ মানে বৌমা যে তোকে এতদিন খাইয়ে দাইয়ে সুস্থ রেখে তোর স্বপ্নকে সার্থক করেছে। আরে সৌমেন ভাই যে অসময়ে সাহায্য করে তোকে প্রতিষ্ঠিত করেছে। আরে বোনটি যে তার অফুরন্ত ভালোবাসা দিয়ে তোকে ভরা ভাদরে ভরিয়ে দিয়েছে। তাই এদের মতো পরোপকারী মানুষের বিপদের কথাটা তো আমাকে বলতেই হবে। হ্যাঁ বিপদ, মহা বিপদ, মানে তোমাদের বাবা সুনীল মুখার্জি আজ ভোর রাত্রে ট্রেন লাইনের উপর খুন হয়েছেন। না হলে হয়তো আমি বেশি খুশি হতাম, কিন্তু দুঃখের বিষয় খুনে ওনাকে খুন করে ট্রেন লাইনের উপর বেঁধে রেখেছিল। সেই সময় দুরন্ত এক্সপ্রেস ওনার উপর দিয়ে চলে যায়, তাই খুনটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে পারেনি। আমাদের এলাকার আদর্শ শিক্ষক সত্যবান ভট্টাচার্য। না না, এ হতে পারে না। আমার বাবার মতো মানুষকে মেরে ওই সন্তানটা আমাদের অনাথ করে দিতে পারে না। আমার বাবা তো কারোর কোনো দিন ক্ষতি করেনি, তাহলে জনট আমাদের মাথার প্রতিকে ছাত্রা কেড়ে নিল কেন? আমাদের উজ্জ্বল ভবিষ্যৎকে কেন করে দিল অন্ধকার? ঈশ্বর, এ তুমি কি করলে ঠাকুর? আমাদের বাবাকে কেড়ে নিয়ে কেন তুমি আমাদের অকালে কান্নার সাগরে ডুবিয়ে দিলে? যখন বলছে তখন উনি সত্যি সত্যি খুন হয়েছেন, তবে আমার মনে হয় সত্যবান ভট্টাচার্যের মতো মানুষ খুনটা করেননি। করেছে করেছে, আমি নিজে তার প্রত্যক্ষদর্শী সাক্ষী। তাই হলফ করে বলছি, তোমাদের বাবা আর কোনোদিনই ফিরে আসবেন না। তাহলে ওই সত্যবান ভট্টাচার্যও বাঁচবে না। বাঁচবে না ওর পরিবার। না বাঁচাই উচিত। ওর ছেলেদের কিছুতেই বাঁচতে দেব না। আগুন ধরিয়ে দিয়েছি। প্রকৃতি যদি খুন হয়ে থাকে তাহলে ওই সত্যবানকে আমি ছাড়বো না। চন্ডে জনগণ, মরের নামই পরিবর্তন। ছাড়িনি তোমাদের সকলের দাদা হওয়ার সুবাদে ওই সত্যবান ভট্টাচার্যকে আমি পুলিশের হাতে তুলে দিয়েছি। কোনটা সত্যি করার জন্য লাশটা মর্গে যেতে বাধ্য করেছি। আমার সাদা পার্টির সমর্থকদের দিয়ে ওই সত্যবান ভট্টাচার্যের মাস্টারি নোট করে ওর পরিবারকে করেছে সামাজিক বয়কট। এরপর পটলাকে নিয়ে এসেছে এখানে। ওর যে দুটি ছেলে কলকাতার হোস্টেল থেকে পড়াশোনা করে, ওদের বুকে বোমা মেরে ঝাঁঝরা করে দিয়ে ওদের শরীরে ঢুকে দেবো বিষাক্ত ভাইরাস। হ্যাঁ ঘোষালা, হ্যাঁ ওদের পর তুমি শেষ করে দাও। আর আমি যে কোনো প্রকারে কেসটা হাতে নেবো, তারপর কেসটাকে নতুন ভাবে সাজিয়ে এমন করবো যাতে বিচারে আমিও এখনই মর্গে ছুটে যাব। আঙ্কেলের দেহটা কাটাছেঁড়া করে এমন রিপোর্ট দেব যাতে হবে সত্যবানের আমৃত্যু হাজতবাস। আমি এক্ষুনি
কলেজে যাব। যে জানোয়ারটা আমাদের অনাথ করে দিয়েছে তার 2 ছেলেকে মেরে নেবার প্রতিশোধ, ব্যক্তিহত্যার চরম প্রতিশোধ। না, তোমরা কেউ প্রতিহিংসার পথে যাবে না। আমরা প্রতিশোধ দিতে চললাম। সত্যবান ভট্টাচার্য, তুমি যেমন আমার ব্যবসাটাকে মিথ্যাতে পরিণত করতে চেয়েছিলে, আমিও তেমনি তোমার সংসারটাকে মিথ্যার মরুভূমিতে নির্বাসন দিতে ছড়ে দিলাম। বিষাক্ত তীর। আর সুনীল মুখার্জি, তুমি যেমন আমাকে ধ্বংস করতে চেয়েছিলে, আমিও তেমনি তোমার সংসারটাকে বন্দি করে দিলাম। এবার থেকে গায়ে রাজ করবে অবিনাশ ঘোষাল, পাবে জনগণের আদর, করবে গোপনে জনগণের মাথায় কীর্তন, আর বলবে শুনবে জনগণ মারের নামই পরিবর্তন। পরিবর্তন! ওই শয়তান অবিনাশ ঘোষাল আমার সংসারটাকে পরিবর্তন করে দিল। কিন্তু আমার স্বামী সত্যবান, সত্যির মতো সহজ সরল সুন্দর, আর আমার 2 ছেলে মিলন আর সুমন সৎ এবং সহিষ্ণু, আর আমি সাবিত্রী সংসার নিয়ে থাকি। এই জীবনে মানুষ মারা তো ছাড়, কারোর কোনো ক্ষতির চিন্তা করিনি। তবে কেন আমাদের এত বড় ক্ষতি হলো? বলো ভগবান, তুমি বলো। মিনতি মোর তোমার পায়ে জানাই নিবেদনে। মিনতি মোর তোমার পায়ে জানাই নিবেদনে। তোমার পরশ জাগাও প্রভু আকুল দেব মনে। জানাই নিবেদনে। মিনতি মোর তোমার পায়ে জানাই দূর করে দাও হে দয়াময় মনের যত ভালো। জ্ঞানের প্রদীপ জ্বালাও প্রভু, আশার প্রদীপ জ্বালো। দূর করে দাও হে দয়াময় মনের যত ভালো। জ্ঞানের প্রদীপ জ্বালাও প্রভু, আশার প্রদীপ জ্বালো। এই কামনা জানাই প্রভু, এই কামনা জানাই প্রভু তোমার শ্রীচরণে। জানাই নিবেদনে। মিনতি মোর তোমার পায়ে জানাই নিবেদনে। তোমার পরশ জাগাও প্রভু আকুল দেব মনে। জানাই নিবেদনে। তোমার পায়ে জানাই না 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 না, আমি আদালতে যাব। আদালতে কি জজ সাহেবকে চিৎকার করে বলবো, জজ সাহেব আমার স্বামী পুলিশ অফিসার
সুনীল মুখার্জিকে খুন করেনি, ওকে খুন করেছে ওই অবিনাশ ঘোষাল। সেটাও যদি জজ সাহেবের কাছে না বলেন, সেই জন্য আমি ব্যাগে করে চাল, ডাল, তেল, নুন নিয়ে এসেছি। সঙ্গে মদ আর মুরগির ঠ্যাংও আছে, ওগুলো আপনি ভালো করে রান্না করুন, তারপর আপনিও খাবেন আর আমাকেও খাওয়াবেন। এত বড় সর্বনাশ তুমি আমাদের করতে পারলে? কি করবো, সত্য করে যে আমাকে ধ্বংস করার জন্য মেতে উঠেছিল, তাকে খুনের আসামি সাজিয়ে দিলাম। তবু উনি আজও সমাজের শিক্ষক। ওই শিক্ষকের কাজটা আমি নোট করে দিয়েছি। তবু আমার দুই ছেলে মিলন আর সুমন এখনো কলেজে পড়ছে। নিহত সুনীল মুখার্জির মেয়ে মালা এতদিনে ওদের বোমা মেরে ঝাঁঝরা করে দিয়েছে। সাবিত্রী বেঁচে থেকে জমের কাছ থেকে তার স্বামী সন্তানকে ফিরিয়ে আনবে। কি করে বাঁচাবে না, কি করে বাঁচাবে? ঘরে তো খাবার নেই, সামাজিক বয়কট করার জন্য পাড়া প্রতিবেশী তো ছাড়, শিয়াল কুকুরও আপনার বাড়িতে আসে না। তোমার মতো কুকুর এসেছো কেন? ওই যে লোকে বলছে ওই পুলিশ অফিসারের সঙ্গে আপনার নাকি একটু ইন্টুমিন্টু ছিল, তাই তো আপনাকে আর আমার এলাকায় রাখা যাবে না। এই বাস্তু থেকে আপনাকে তাড়িয়ে এই বাস্তুতে আমি একটা পার্টি অফিস বানাতে চাই। এখানে বানাতে চাই ইয়াং জেনারেশনের জন্য মধুচক্র। আর সেই মধুচক্র প্রথম শুরুয়াত করবে তোমার বোন শিলা। মাই সুইট সিস্টার, এটা হলো আমার বোন। এটা ধর মদ। না না না, এই কাজ তোমরা করো না। এই ঘরটা সত্যের আদর্শ আশ্রয়, ইয়াঙ্কি কালচারের ভাইরাস ছড়িয়ে একে তোমরা নরক করে দিও না। করবো? ইয়েস, স্টার্ট। अंगराया लेती हूँ मैं जब जोर जोर से, अंगराया लेती हूँ मैं जब जोर जोर से, आवाज आती है रोड से, चलो इस कदर की बजाई हंसे बाले भी बजा से मेरे फोटो को सीने से यार বেশ, এখন চলে যাচ্ছি। তবে 24 ঘন্টার মধ্যে যদি তোমরা এখান থেকে না যাও, তাহলে তোমাদের এই ঘরটায় আগুন ধরিয়ে দেব। আর শুধু ঘর নয়, আগুন ধরাবো আপনার সংসারে, আপনার শরীরে অ্যাসিড মেরে পুড়িয়ে দেবো আপনার মুখ। সর্বনাশ, সর্বনাশ করে দেব তোমার ছেলেদের মন, প্রাণ, যৌবন। বাঁচার জন্য তাদের আত্মচিৎকারে কেটে যাবে রাত, আর আমি বলবো কে বাত, কে বাত। কেন তোমরা উঠে পড়ে রেখেছো আমাদের করার জন্য এত ক্ষতি? জ্যোতি, জ্যোতি কেড়ে নিতে চেয়েছিল আমার জীবন থেকে। মরণ ডেকে শেষ করে দিতে চেয়েছিল আমার দাদার বর্তমান ভবিষ্যৎ। গ্রামে আমার দাদার উপর উঠে নিজে দাদা সাজতে চেয়েছিল, মাতব্বরি করে আমার দাদার মাথার উপর নাচতে চেয়েছিল। চলো জলর সেই জলামাটিতে আমিও মাতব্বরি করে মার দিলাম ওই সত্যবান ভোটারকে। তাই বলছি মাঝে মাত্র একটা, এই রাতের মধ্যে আপনাকে এই গ্রাম ছেড়ে বিদায় নিতে হবে। না হলে যে নরকের মেলে একটু আগে তোমাদের বাড়িতে করলাম, এর চেয়ে ভয়ঙ্কর দোলা তোমাদের এই বাড়িতে হবে। তাই বলছি বাধ্য মানুষের মতো এখান থেকে হড়কে যাও। টাটা ঘুড়ি, আর যেন তোমার দেখা না পাই বুড়ি। টাটা বাই বাই, টোটো বাই বাই। ও ভগবান, এ আমাদের কোন পাপের শাস্তি যে
মানুষটা কোনোদিন একটা মাছি পর্যন্ত মারেনি। মানুষের আপদে বিপদে যার দুহাত সভ্য সাথীর মতো প্রসারিত ছিল, সে আজ সৎ সংসারে সত্যবান ভর্তাদের মানবিক হত্যা দানবের অত্যাচারে প্যারালাইজড হয়ে গেছে। তুমি ফিরে এসেছো? এসেছি সাবিত্রী, কিন্তু সাবিত্রী তুমি কি পারবে সেদিনের মতো যমরাজের কাছ থেকে তোমার পুরনো সত্যবানকে ফিরিয়ে আনতে? পারবো। আমি এখনই মন্দিরে ছুটে যাব, মন্দিরে গিয়ে ঠাকুরের পায়ে মাথা করে জিজ্ঞাসা করবো, ওগো ঠাকুর, কোন অপরাধে তুমি আমাদের এমন শাস্তি দিচ্ছ? তোমার ওই প্রশ্নের উত্তর ঠাকুর দেবে না সাবিত্রী। অবিনাশের রাজনৈতিক প্রতিহিংসায় এলাকার জনগণ যেমন থ মেরে গেছে, তেমনি ঠাকুরও জল বাতাসা নকল দানার লোভে পাথর হয়ে গেছে পাথর। সেই জন্যই আজ আমাদের চোখে কান্না। আমাদের এই কান্না আমাদের দুই ছেলে মিলন আর সুমন একদিন কমিয়ে দেবে। অবিনাশ যতই চক্রান্ত করুক না কেন, আমার সুমন একদিন বড় অফিসার হবে আর মিলন হবে সবার সেরা গানের শিল্পী। না, সে পর্যন্ত ওই ঘোষাল ওদের বাঁচিয়ে রাখবে না। হয়তো কলকাতা থেকে ওরা কোনোদিন আমার কোলে ফিরে এসে বলবে না, মা, আমি এসেছি মা, আমি এসেছি। সুমন! দাদার মুখে বাবার সব কথা আমি শুনেছি, তাই আজ বাবার হাজত থেকে বাড়ি ফেরার কথা শুনে আমি না এসে পারলাম না। কিন্তু বাবা কোথায়? একই তোমার হাত পা। অবিনাশ ঘোষালদের টাকা দিয়ে দাগি আসামিদের সাহায্যে আমার একটা হাত একটা পা এই জন্মের মতো অচল করে দিয়েছে। ওই অবিনাশ ঘোষালের সব চক্রান্তের মশাল আমি একদিন নিভিয়ে দেবো। না, সেটা তুই পারবি না, কারণ একটু আগে ও আর তার বোন এসে মদ খেয়ে অশ্লীল নাচ গান করে আমার এই দেবালয়কে ওরা নরক করে দিয়ে গেছে। আর যাবার সময় হুঁশিয়ারি দিয়ে গেছে 24 ঘন্টার মধ্যে পিঠে ছেড়ে চলে যেতে, তা না হলে ওরা আমাদের কাউকে বাঁচতে দেবে না। ওদের জীবন আমি মরণ ডেকে আনবো মা। কিন্তু কিন্তু তার আগে বল সুমন, তোর মাথায় ব্যান্ডেজ কেন? না মানে আমি আমার মাথায় হাত দিয়ে বল সুমন, সত্যি কি হয়েছে? সেদিন আমাদের কলেজে অভিভাবকদের প্রতিনিধি নির্বাচনের জন্য একটা ছাত্র সমাবেশ হচ্ছিল। হঠাৎ সেই কলেজের ছাত্রী মালা মুখার্জির সঙ্গে আমার বচসা বাঁধে, আর তখনই শুরু হয়ে যায় বোমাবাজি। সেই বোমার একটা টুকরো আমার কপালে এসে পড়ে আর আমি সেখান থেকে পালিয়ে আসি। এবার গেলে ওরা তোকে মেরে ফেলবে। তবু আমি ফাইনাল পরীক্ষাটা দেবো মা। কিন্তু তোর দাদা মিলন মিলন সমরের মতো তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছে বাবা। দেখি রে, তোর মাথায় চোট কেন? অবিনাশ ঘোষাল আর খুন হয়ে যাওয়া সুনীল মুখার্জির পরিবার যে এক হয়ে ওকে মেরে ফেলতে চেয়েছিল। আমি বেঁচে থাকতে ওরা সেটা করতে পারবে না বাবা। কিন্তু তোর পায়ে ব্যান্ডেজ কেন? ও কিছু নয়, তুমি এই বাজারে ব্যাগটা ধরো, এতে চাল ডাল তরি তরকারি আছে, তুমি ভালো করে রান্না করো, আজ আমরা সবাই একসঙ্গে বসে খাবো। কিন্তু কিন্তু এত টাকা তুই কোথায় পেলি মিলন? না মানে সত্য গোপন করিস না মিলন, তাহলে আমি কিন্তু বেঁচে থাকবো না। না গো মা, অমন কথা তুমি বলো না। তুমি আমার প্রাণ শক্তি, আমার চলার পথে ধ্রুবতারা। সেই তারা যদি হারিয়ে যায় তাহলে অশুভ শক্তির কাছে যে আমি হেরে যাবো মা। তাহলে বলো এত টাকা? রিক্সা টেনেছি, সকালই করেছি, টিউশন করে জোগাড় করেছি। তাহলে তোর লেখাপড়া? বিনা দোষে তুমি হাজতে যাওয়ার পরের দিন থেকে কলেজে আমি বন্ধ করে দিয়েছি বাবা। তাহলে তো শিল্পী হওয়ার স্বপ্ন। সেটা সার্থক করার জন্যই তো স্টুডিওতে গানের অডিশন দিয়ে ফিরছিলাম, হঠাৎ একটা গুলি এসে আমার পায়ে লাগলো, আর তাতেই এই যাত্রায় বেঁচে গেলেও পুনরায় বাড়ি থেকে বেরোলে ওরা তোকে খুন করে ফেলবে। তবু যে আমাকে বেরোতে হবে মা, নালে ওরা তোমার উপর আঘাত এনে সংসারটাকে নরকে পরিণত করবে। বাবা বিনা দোষে সারা জীবন দোষী হয়ে থাকবে, ভাইটা স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। তাই মরতে হয় মরবো, তবু সবার বোঝা মাথায় তুলে নিয়েই মরবো। ওরে মিলন, সাধারণ শাক পাতা খেয়ে এমন সুন্দর মন তুই কোথায় পেলি বাবা? পেয়েছি তোমার সততা, মায়ের মমতা আর এই ভাইয়ের ভালোবাসা থেকে। তুমি দেখো বাবা, ও একদিন বড় অফিসার হবে। আরে সুমন, তোর কলেজের ফি কত টাকা লাগবে রে? কম করেও 1 লাখ টাকা। আমি জানতাম এরকমে হবে না। আচ্ছা তুই এক কাজ কর, তুই আপাতত 20,000 টাকা রাখ, বাকি টাকাটা আমি জোগাড় করে তোর হোস্টেলে গিয়ে দিয়ে আসবো, কেমন? তোমার এই দান আমি মাথা পেতে নিলাম দাদা। তোমার এই দানের কথা আমি সারা জীবন মনে রাখবো। আজ আমি আসি। আই উইশ ইউর মোর সাকসেস, রাইট? শুধু রাইট নয় দাদা, বলো ফাইট 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 ফাইট।
আমাদের এই রবীন্দ্র পল্লীটা ফাইটিং গ্রাউন্ড। এই গ্রাউন্ডে এক পাশে দাঁড়িয়ে আছে রাবণ বেশে অবিনাশ ঘোষাল, আর অন্যদিকে রাম লক্ষ্মণ রূপে আমরা। সেদিন যেমন রাম লক্ষ্মণের মানে ওই রাবণ বংশ ধ্বংস হয়েছিল, ঠিক তেমনি আমাদের প্রতিষ্ঠায় ওরা ধ্বংস হবে। This is my challenge. সুমন, সুমন, কিন্তু এত টাকা তুই কোথা থেকে পাবি মিলন? কে দেবে তোকে এত টাকা? কাপড়া নেবেন বাবু, কাপড়া। ধুতি নেবেন বাবু, ধুতি। গামছা নেবেন বাবু, গামছা। হরেক চিজ সস্তা আছে। ফেরিওয়ালা? আরে বাবুজি, আরে মাজি, আরে দোস্ত, তোমাদের কিছু লাগে তো বলো। লাগলেও তো নেওয়ার মতো ক্ষমতা এখন আমাদের নেই, কারণ এখন যে আমাদের অনেক টাকার দরকার। কত রুপিয়া লাগবে বলো, সেই রুপিয়া আমি তোমাদের ধার দিয়ে তোমাদের সঙ্গে দোস্তি করবে। তারপর যখন শোধ দিতে না পারবে তখন তো দুশ্মনী আরম্ভ হবে। नहीं बाबूजी नहीं, उस दिन दोस्ती के लिए हमें 100 रुपया मुकुब करिए देवे। কিন্তু কেন देवे? ना दिले है तो रुपया हमर की होबे माजी। कश्मीर एक पहाड़ी डेराय बहुत साल पहले আপনাদের মাফিক এক বুড়া বাবুজি, মাজি আর এই দোস্ত का মাফিক দাদাকে ছড়িয়ে এই মুলুক से ব্যবসা করতে আসিয়াছিলাম। তো कुछ दिन पहले জানলাম কি জঙ্গিরা ওদের বোম মেরে খতম করিয়ে দিয়েছে। আর সেই দিন থেকেই বুঝি তুমি তোমার আপনার আদমিদের খুঁজে বেড়াচ্ছ। জি হ্যাঁ। अरे इधर आसिफ, আপনাদের দেখে আমি समझ गया कि আপনারা এই আসমানের আপনা আদমি আছো, इसलिए আসমান আজকে আপনাকে বলবে বাবুজি, আর আপনাকে বলবে মাজি, আর তোমাকে বলবে দোস্ত। জি হ্যাঁ দোস্ত, দোস্ত। এবার বলো তো দোস্ত, তোমার কিতনা রুপিয়া লাগবে? ছোট ভাইয়ের পরীক্ষার জন্য 1 লক্ষ টাকা দরকার। सिर्फ 1 लाख रुपया? कोई बात नहीं, कोई बात नहीं। लीजिए 1 लाख रुपया। না না, ওই টাকা তুই নিবি না বিলহন। বাবা, এত টাকা তুই শোধ করতে পারবি না। মা, এই রুপিয়া না लेले তুমি যে তোমার ছোটা ভাইয়ের কাছে बहुत छोटा হয়ে যাবে, इसलिए लीजिए এই রুপিয়া। না নিবি না, लीजिए, নিবি না, लीजिए, না নিবি না, নিবি না, আমিও খেলার মাঠে ঢুকে পড়লাম। মিলন, এ তুই কি করলি? ছোট ভাইয়ের কাছে নিজের মাথাটা উঁচু রাখার জন্য আর ওই অবিনাশ ঘোষালের সমস্ত চক্রান্ত ব্যর্থ করার জন্য এই দোস্তের কাছে ঋণের শৃঙ্খলে বাধা হয়ে গেলাম। মিলন, তবে আজ থেকে আমি কর্তব্যের পথে ছুটবো, হকারি করবো, রিক্সা টানবো, বড় বড় বাবুদের বোঝা মাথায় তুলে নিয়ে বলবো, মিলন, सारी दुनिया का बोझ हम उठाते हैं, सारी दुनिया का बोझ हम उठाते हैं, हम उठाते हैं, सारी दुनिया का बोझ हम उठाते हैं। लोग आते हैं, लोग जाते हैं, हम कहीं पे खड़े रह जाते हैं, सारी दुनिया का बोझ हम उठाते हैं। सर का काम है एक का दाम है, सर का काम है एक का दाम है, खून मत लीजिए और कुछ लीजिए, 1 रुपया का दाम हम खुदा की कसम बड़ी मेहनत से रोटी कमाते हैं, सारी दुनिया का बोझ हम उठाते हैं, सारी दुनिया का बोझ हम उठाते हैं। दोस्त, जीना मुश्किल तो है, अपना बेदिल तो है, दिल में अरमान है, हम भी इंसान हैं, जीना मुश्किल तो है, अपना बेदिल तो है, दिल में अरमान है, हम भी इंसान हैं, तकाते हैं गम फायज करते हैं हम, तकाते हैं गम फायज करते हैं हम, बीड़ी पी के और पान खाते
জনগণ, মোরের নামে পরিবর্তন যে আমার বিরুদ্ধাচারণ করার জন্য কলকাতায় গিয়ে মৃত পুলিশ ইন্সপেক্টর সুনীল মুখার্জির ছেলে মেয়েকে আসল তথ্যটা দেবে, তাকে আমি সত্যবান ভট্টাচার্যের ফ্যামিলির মতো একেবারে জাহান্নামে পাঠিয়ে দেবো। এই এলাকার সবাইকে বারবার হুঁশিয়ে দিয়েছি, সন্ডে জনগণ, মোরের নামে পরিবর্তন। কিন্তু এতদিন তোমার সঙ্গে থেকেও আমার কোনো পরিবর্তন হলো না ঘোষালদা। এই জন্য বুঝি আমার ভাটিখানা উজাড় করে দিয়ে বোতল পর বোতল মদ সাবার করে দিচ্ছে। হ্যাঁ, সে তো করতেই হবে দাদা, কারণ এই রকম সমাজ তো তুমি গঠন করেছ। রাজা বলেছে যেখানে লোকেরা পেট ভরে ভাত পাক বা না পাক প্রতিদিন মদ গাঁজা হেরোইন খাচ্ছে, মা বাবা মরে পড়ে থাকা সত্ত্বেও লটনে রাজনীতির মিছিলে যোগ দিচ্ছে। সে তো দিতেই হবে, না হলে টেঙ্গরি চলে যাবে। অফিসারের মতো খুন হবে, সত্যবানের মতো হাজত খাটবে। সে তো খাটতেই হবে রে, সে তো খাটতেই হবে, কারণ আমরা যে 14 পুরুষের নেতারে, যখন যে দল সরকারে থাকে সেই দলের ঝান্ডা ধরে আমরা নেতৃত্ব দিই। মানুষকে উন্নয়নে ছিটে ফোঁটা দিয়ে গাছের এবং তলার সব ফল চিপিয়ে খায়। ঘোষালদা, আকর্ষার মতো চক্রান্তের জাল বুনে ওই জালে ফেলে বিরোধীদের প্রতিবাদকে ধীরে ধীরে জরাজীর্ণ করে দিই। তবে তবে মদ খেতে মনে প্রাণে ঘৃণা করি। তাহলে এই বোতলটা ফেলে দি। আরে না না, ওটা আমাকে দে, ওতে ব্রাউন সুগার ঢেলে আমি প্রসাদ করে দিই। দে দে আমাকে দে। তাহলে ছাড়ো ফি। সেটা গালে গালে হলো কি, সেটা সমর্থক হয়ে নেতার পকেটে হাত। কি করবো দাদা, আমাদের মতো মাস্তানদের দিয়ে মানুষ মেরে তোমরা নেতা থেকে মন্ত্রী হয়ে যাচ্ছ। উন্নয়নের অর্থ তছরূপ করে দিয়ে তোমাদের সালা টাকা রাখার জায়গা নেই, অথচ আমাদের পকেট ফুটো। এ কি করে হয় দাদা? হয় রে গাধা, কারণ বিধাতার পরে যে নেতাদের আসন রে, বিধাতার লেখা যেমন কেউ খণ্ডন করতে পারে না, তেমনি আমাদের মতো নেতা তোদের মতো জনতার কপালে যা লিখে দেবো সেইভাবে চলতে হবে রে। না, আর আমি তোমার কথা মতো কাজ করবো না দাদা। কাজ করবি না? তাহলে জনগণকে পাঠিয়ে তোর বউটাকে গণধর্ষণ করে তোর ছেলেটার কিডনি রক্ত চোখ তুলে এনে তোর ঘরে আগুন ধরিয়ে দেবো। ঘোষালদা, আর পুলিশকে ফোন করে বলবো শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আমি অবিনাশ ঘোষাল, এই অবিনাশ ঘোষাল করোনা ভাইরাস ভরা ভয়ঙ্কর 2021 সাল। এই ব্রাউন সুগার মেশানো মদ খেয়ে আমার কথা মতো কাজ কর। খা খা সালা খা। পটলা পটলা এই পটলা পটলা একটু দে পটল তুললে নাকি রে? তাহলে বল আমার কথা মতো কাজ করবে? করবো দাদা, করতে হবে রে, তাই তো বলি সন্ডে জনগণ, জনগণ এই মারের নামই পরিবর্তন। দাদা এবার যা গ্রাম থেকে একটা সুন্দরী মেয়ে ছেলে তুলে আন, ওকে নিয়ে আমি সারা রাত ফুর্তি করবো। ফুর্তি সেই জন্যই তো বাইপাসে না গিয়ে একেবারে মেনে রুটে ঢুকে পড়লাম কোথাটা। আরে কে তুমি? আমি ডবল ডেকার এসি বাস কো দাদা। ডবল ডিকা। হ্যাঁ গো দাদা, আমার ওপর ডেকে ঠান্ডা আর লোয়ার ডেকে গরম গো দাদা। যে শালা মেঘ না চাই চাই জল, তাহলে আমি লোয়ার থেকেই ঢুকবো। লোয়ারে তো কবে রিজার্ভ হয়ে গেছে গো দাদা। তাহলে আবার ডেক ধরবা? আবার ডেকটা এখন হাউসফুল হয়ে গেছে গো দাদা। ওই সবাইকে ধাক্কা মেরে ফেলে দেবো গো রাধা। তো ওরা যে তোমায় দেবে বাধা। তাহলে কদিন আগে সেই মিলন ভট্টাচার্যকে যেমন গুলি চালিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল, ওদেরকেও রাস্তায় ফেলে দেব। তার মানে তোমরাই মিলনকে গুলি করে রাস্তায় ফেলে দিয়েছিলে? কিন্তু কেন গো দাদা? আরে কেন মানে? ও বেঁচে থাকলে যে একদিন আসল সত্য খুঁজে বার করবে। একদিন তো আসল সত্য বের হবে গো দাদা। তার মানে? মানে আবার কি? আমি তো আসার সময় দেখলাম সুমন মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য কলকাতায় কেন গো দাদা? মিলন পায়ে ব্যান্ডেজ
করা অবস্থায় দোস্তের কাছ থেকে 1,00,000 টাকা নিয়ে সুমনকে কলকাতায় দিতে গেল গো দাদা। গায়ক হবে, তখন এলাকার সমস্ত মানুষকে নিয়ে ওরা সত্যকে প্রতিষ্ঠা করবে গো দাদা। তাহলে সুনীল মুখার্জির মতো ওকেও ট্রেন লাইনে বেঁধে ওর উপর দিয়ে চালিয়ে দেবো মৃত্যুর দুরন্ত এক্সপ্রেস। তার মানে সুনীল মুখার্জিকে তোমরাই মেরেছিলে দাদা? হ্যাঁ, দাদার কথা মতো আমি ওর মুখে মদ ঠেলে দিয়ে রেল লাইনে শুইয়ে দিয়ে মৃত্যুর ঠিকানায় পৌঁছা দিয়েছে। দায়টা চাপিয়ে দিয়েছিলাম ওই সত্যবান ভট্টাচার্যের উপর। কেন দেব না? ওই সত্যবান ভট্টাচার্য প্রতি পদে পদে গ্রামের লোকের কাছে আমার সবকিছু ফাঁস করে দিয়ে আমাকে ধ্বংস করতে চেয়েছিল ধাংসা। আমারও প্রতিজ্ঞা, আমি ওই সত্যবান ভট্টাচার্যের ঘর পরিবার সব ধ্বংস করে দেবো ধাংসা। সুরক্ষা তোমার আর হলো না অবিনাশ ঘোষাল, সন্দেহ তোমার আগেই হয়েছিল, তাই তো এই বেশ ধরে আমি এখানে এসেছি। একটা ভুল করে ফেছি, সুমন উপর অ্যাটাক করে সেই ভুলের সংশোধন আমি করে নেবো। তোমাদের আসল চরিত্র যখন জেনে গেছি, তোমাদের শাস্তি দেওয়ার জন্য আমাকে তোড়জোড় করতে হবে। তাই তোমাদের পট্টি পরিয়ে আমাকে এখান দিয়ে কাটতে হবে। আপন মনে কি বক বক করছো? না মানে বলছিলাম কি দাদা? তোমাকে কিছু বলতে হবে না, আমি বলছি শোনা। কি গো দাদা? চলো চলো এই ঘরে। না আমি যাব না, আমার ভীষণ লজ্জা করছে। আর ওখানে গেলে আমি জানি তোমরা আমার বাজা বাজিয়ে দেবে। বাজা পেলে মোর চড়াল জওয়ানি কেমনে লাগন লাগি, তার পেলে মোর চড়াল জওয়ানি কেমনে লাগন লাগি। রাজা জি বাজা বাজে কি না বাজি, রাজা জি বাজা বাজে কি না বাজি, রাজা জি বাজা বাজে কি না বাজি। লজ্জা আমি ভেঙে দেবো লজ্জাবতী। যাবো না গো দাদা। আমি সালা নই গো, আমি যে সালা। তোমাদেরও যা আমারও তাই, একে লেগে মাল গো দাদা। কিন্তু তোমার গাটা তো তুলোর মতো নরম। সেই জন্যই বুঝি আমাকে সালি মনে করে একটু ইয়ে করতে চেয়েছিল গো জামাই বাবা। আমাদের সঙ্গে ধোঁকাবাজি। আদা দেখছেন তো এরা কত বোকা। চলো একই কারখানার একই প্রোডাকশন হাউস তো আমাকেই ছাড়ছে না। আর মেয়ে হলে তো তখন ধর্ষণ করে ঘর্ষণে ভারতবর্ষটাকে একবারে সারে জাহাজে আচ্ছা করে দিত। এবার আপনারাই এদের পরিবর্তন করুন, আমি আমার নিজের পরিবর্তন করতে চললাম। গুলি কর পটলা, গুলি কর, গুলি করে ঝাঁঝরা করে দে। ও যে আমাদের সমস্ত গোপন কথা জেনে নিয়ে চলে গেল। খুন কর পটলা, খুন। আমি তাই করব। তাতে তোমরা পার পাবে না দাদা, কারণ আমাদের চরিত্র নীতি আদর্শ যে জনতার চোখে ধরা পড়ে গেছে। তাই বলছি দাদা, শুধু খুনের খেলায় কি জয় হয়? হাজার চেষ্টা করলেও সত্যকে কি মাটি চাপা দেওয়া যায়? চক্রান্ত করে সত্যের গায়ে মিথ্যের নামাবলী চাপিয়ে দিলে কি সে খুনি বলে প্রমাণিত হয়? তুই আবার এসবের মধ্যে ঢুকছিস কেন হাসিম? তুই তো সুনীল মুখার্জির মেয়ে মালাকে বিয়ে করে। বিয়ের জন্যই তো মালা আমার হাত দিয়ে আগামী এই উপহারগুলো তোমার কাছে পাঠিয়ে দিল দাদা। নাও ধরো। এগুলো তো একটু আগে ওই কেষ্টনা শ্যামপুর ছিল। হ্যাঁ ছিল। আর এসেই সুনীল মুখার্জির খুনের আসল খুনিকে চিহ্নিত করে আমাকে ঘৃণা করে ওগুলো আমার মুখের উপর ছুঁড়ে দিয়ে চলে গেল। না হলে হয়তো আমি শান্তি পেতাম, কিন্তু তুমি যা করেছো তাতে এ বাড়িতে থাকা তো দূরের কথা,
আমার অ্যাম্বিশন, ক্যারিয়ার সব ভেঙে তছনছ হয়ে গেল। তোমারই জন্য আমার স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল। পাশের ঘরের মতো ভেঙে গেল আমার এত দিনের আশা, ভালোবাসা। ও যা বলছে সব মিথ্যে রে ভাই, সব মিথ্যে। তুই বিশ্বাস কর, ওইসব খুন খারাপিতে আমি নেই। একবার ফাঁস হয়ে যাওয়ার পর এ কথা মালা কেন? আমিও সত্যি বলে মনে করি, অসীম। তাই ওর সাথে হাত মিলিয়ে। তুই আমার বিরুদ্ধাচরণ করবি? না দাদা, আমি যে আজ ডাক্তার, তাই সমাজ এবং মানুষের জীবনে তুমি যত জীবাণু ছড়িয়েছ, প্রাণ দিয়ে আমি সেই জীবাণু নির্মূল করে দেবো। অসীম। তারপরে রবীন্দ্রপল্লীর মাটিতে সত্যকে প্রতিষ্ঠা করে এখানে গড়ে তুলবো পুরানো সেই নকশিকাতার মাঠ। অসীম। সবাইকে পড়াবো মনুষ্যত্বের গীতাঞ্জলি। আমাদের ছড়ানো ফণিমনসার ছায়াপথকে অরণ্যের ছায়ায় মুড়ে এখানে আনবো সত্যি সত্যি কি পরিবর্তন। পটলা, যে পরিবর্তন আমি করবো ভেবেছিলাম, সেই পরিবর্তনের সূর্য আজ ওদের গলায়। আরে দাদা, মালা যে পুরুষ হয়ে এসে তোমার সব তথ্য জেনে নিয়েছি। সুমন এবং মিলন নতুন উদ্যমে তাদের ভবিষ্যৎ গঠনে ঝাঁপিয়ে পড়েছে। ওরা যদি একবার কৃতকার্য হয়ে যায় আর সেই সময় মালা যদি ওদের হাতে হাত মেলায়, তখন ওরাই তোমার জীবনের পরিবর্তন করে দেবে। চন্ডে জনগণ, মরের নামে পরিবর্তন। দাদা, আমি এখন ওদের এমন মার দেবো যাতে আর ওরা কোনোদিন এক হতে না পারে। কিন্তু কি দিয়ে মারবেন? কি সেই মারণ অস্ত্র? আমার বোন শিলা, ওকে দিয়েই শুরু করব ওদের মারণ বধ যজ্ঞ। যা, ওকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। কিন্তু ওয়েস্টার্ন মিউজিক না বাজা পর্যন্ত শিলা দিদিমণির ঘুম ভাঙবে না। তাহলে বাজাও মিউজিক। ঠিক আছে, বাজাচ্ছে মিউজিক। ওই তো ওয়েস্টার্ন মিউজিক বাজছে। এবার শিলা দিদিমণি চলে আসবে। শিলা, মাই সুইট এল্ডার ব্রাদার, এই অসময় মিউজিক বাজানোর অর্ডার দিয়ে তুমি আমাকে এখানে আসতে বললে কেন? বলো কি হয়েছে? দাদাকে যে ঘোর বিপদে ফেলেছি। বিপদ? কে বিপদে ফেললো? সত্যবান ভট্টাচার্যের দুই ছেলে মিলন আর সুমন। তাই নাকি? তা কি ঘটনা ঘটিয়েছে? ওরা নতুন উদ্যমে উচ্চ শিক্ষিত এবং দেশ বরণ্য শিল্পী হতে চাইছে। আমার রাতের ঘুম কেড়ে নিতে চাইছে। তাই ওদের দুজনকেই তোকে ক্যাচ করতেই হবে। কিরে, পারবি তো? দাদা, বাবা মা তার ছেলে মেয়েদের গড়ে মানুষ হওয়ার জন্য, কিন্তু তুমি যখন তোমার প্রয়োজনে তোমার বোনকে গড়েছো, তখন তোমার হাতে লাটায়ের ঘুড়ি হয়ে ওই মিলন আর সুমনের মতো বিদ্যুৎকে আমাকে তো আকর্ষণ করতেই হবে। এই দেহটাকে নগ্ন যৌবনের পোস্টার করে আকৃষ্ট করব ওদের মন। আমার মনের মালঞ্চে রং ও রসের ফুল ফুটিয়ে ওই দুই প্রজাপতিকে আমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবই ধরবো। মারবো আমি আমার রাজনীতির পেঁচে ফেলে ওদের পেঁচিয়ে পেঁচিয়ে বিভৎসভাবে মারবো। আর সেই মার দেখে সবাই ভাববে এটাই পরিবর্তনের পরিবর্তন। নর্তন, আর আমি আপনার কথা মতো ওদের বুকে গুলি চালাতে চালাতে করব শুধু নর্তন আর নর্তন। আর সেই নর্তন শুরুয়াত করার জন্য এই শিলা হাওয়ার মতো উড়ে চলল কলকাতা। শিলা,
কলকাতা 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 আমাদের স্বপ্নের শহর। সেই কলকাতার পথে ঘাটে নানান সমস্যার ট্রাফিক জ্যাম সৃষ্টি হচ্ছে। অস্থিরতা সৃষ্টি করার জন্য একদল সমাজ বিরোধী কোথাও গুলি, কোথাও বোমা, আবার কোথাও মিছিল বের করে প্রকৃত সত্যকে চাপা দিয়ে মিথ্যাকে শিরোনামে ওঠাতে চাইছে। আর সেগুলোকে টিভি সংবাদপত্রে হেডলাইন করে দেশে সৃষ্টি করছে যানজট। তাই আমি মানবিক ট্রাফিক হয়ে এই কলকাতার পথে দাঁড়িয়ে বলছি, রুক যাও। কি ব্যাপার? আপনি আমার পথ আটকালেন কেন? এই পথে ট্রাফিক জ্যাম আছে। থাকলেও এক্ষুনি আমাকে থানায় যেতে হবে, যেতে হবে হসপিটাল এবং কলেজ। তা না হলে আমার স্বামী, আমার ননদ, বাড়িতে থাকা অসীম ডাক্তার আর ঘরে ফিরবে না। কেন? আমার শ্বশুর পুলিশ অফিসার সুনীল মুখার্জির অকাল মৃত্যুর জন্য দিশেহারা হয়ে দিন রাত ওরা কর্মক্ষেত্রে পড়ে আছে। তাই আমি না গেলে ওরা যে ঘরে ফিরবে না। তাই দয়া করে আপনি আমাকে তাড়াতাড়ি যেতে দিন, না হলে আমাদের সংসারটা যে অসার হয়ে যাবে। আপনার অনেক অনেক শান্তিতে ছিল আমাদের ঘর পরিবার, কিন্তু কিন্তু হঠাৎ এক অশরীরী আবির্ভাবে সেই ঘর পরিবার আজ আমার ছাড়খাড় হতে চলেছে। তাই আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে যেতে দিয়ে কিছুটা হলেও রক্ষা করতে দিন ওদের সবার জীবন। বেশ, তাহলে আপনি এগিয়ে যান। আমাদের সঙ্গে সঙ্গে ভগবান আপনার মঙ্গল করুন দাদা, ভগবান আপনার মঙ্গল করুন, ভগবান। বাংলার বধূ বুক ভরা মধু, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। তাই তো বাংলার গৃহবধূদের অন্তরে এখনো স্নেহ, মায়া, মমতা, কর্তব্যের আলো ধিক ধিক করে জ্বলছে। কিন্তু ও কি পারবে ওর কালো হয়ে যাওয়া সংসারটাকে এর ভালোর ভূমিতে প্রতিষ্ঠা করতে? জানি না। ওই আবার একজন আসছে। স্টপ স্টপ স্টপ! আপনি আমাকে বাধা দিলেন কেন? জানেন আমি কে? হ্যাঁ, আমি জানি। কনওয়েজা পুলিশ অফিসার সুনীল মুখার্জির সন্তান, একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার। তাই যদি জানেন তাহলে আপনি আমাকে কর্মে যেতে বাধা দিচ্ছেন কেন? বাধা দিচ্ছে এই কারণে, এখন আপনার কর্ম অসত্যের প্রতি ধর্ম আর সত্যের প্রতি অধর্ম। তার মানে ঠিক দুদিন পরে বুঝতে পারবেন। এখন শুধু এইটুকু বুঝুন, আপনি একজন মহান মানুষের সন্তান। তাই আপনার হাতে ধ্বংস না হয় কোনো মানুষের সম্মান। সেই জন্যই তো করাপশন এরিয়া রেড করতে হবে, প্রশাসনিক ঔষধ দিয়ে সর্বত্র ছড়িয়ে দিতে হবে শান্তি। শান্তির বাণী আপনার মুখে শুনে আমি আশ্বস্ত হলাম। এবার আপনি এগিয়ে যান। হ্যাঁ, এগিয়ে আমাকে যেতেই হবে। তবে যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি। আপনার কথার মানে আমি বুঝলাম না। অসতের প্রতি ধর্ম আর সত্যের প্রতি অধর্ম, জ্ঞান তো কাজ আমি করিনি। তবে যবে থেকে এই পোশাকটা পরেছি তবে থেকে সাম্য ও ঐক্যের হয়ে লড়েছি। কারণ বাবা আমাকে শিখিয়েছেন, চলার পথে 10টা অপরাধী পালিয়ে গেলেও একটা নিরপরাধী যেন শাস্তি না পায়। তাই নিরপরাধীদের বাঁচাতে আমি জীবন দেব, তবু একটা অপরাধীকেও আমি ছাড়বো না। যাও বীর সৈনিক, তুমি এগিয়ে যাও। মিস্টার সুনীল মুখার্জি, দেশটা ভালো করার জন্য আপনি সেদিন শুধু রাজনীতির বলি হননি, আপনার ছেলের মধ্যে যে আদর্শ রক্ত বইয়ে দিয়েছেন তাতে বেশ কিছুদিন পরে নিজেকে শেষ করে ফেলবে। কিন্তু এর মনের ভুলটা ভাঙাতে হবে। কিন্তু কেমন করে? ওই আবার একজন আসছে। স্টপ! নো নেভার! রেড সিগন্যাল দিয়ে আপনি আমার পথ আটকাবেন না। কেন? জীবনের চলার পথে প্রথমেই আমার একটা মহা ভুল হয়ে গেছে। তাই নতুন করে ডাক্তারি রিপোর্টটা আমাকে তৈরি করতে হবে। নাহলে সত্যবানদের মতো মানুষ এদেশে বাঁচতে পারবে না। ডাক্তারের উপর মানুষের আস্থা হারিয়ে যাবে। তাই তো সবাই বলে ডাক্তার নাকি দ্বিতীয় ভগবান। সুনীল মুখার্জির খুনের ব্যাপারে আমি যে রিপোর্ট দিয়েছি তাতে আমি শয়তান হয়ে গেছি, শয়তান। তাই সেই শয়তানের বদনাম ঘটাতে দুরন্ত দুর্বার গতিতে আমাকে ছুটে যেতেই হবে। বেশ, তাহলে আপনি এগিয়ে যান। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। মেনি থ্যাঙ্কস। ডাক্তারের মনে ভুল ভাঙার ফ্লেক্স। এবার সত্যবান ভট্টাচার্যের জীবনে ট্রাফিক জ্যামটা হয়তো একটু কেটে যাবে। কিন্তু কেমন করে? ওই আবার একটা মেয়ে আসছে। স্টপ! আপনি আমাকে স্টপ করে দেবেন না। কেন? আমাকে এখানে কলেজে ঢুকতে হবে, তা নাহলে সত্যবান ভট্টাচার্যের দুই ছেলে মিলন আর সুমনের কাছে ক্ষমা চাওয়া হবে না। ক্ষমা শব্দটা মানুষের অভিধান থেকে উবে গেছে। ভুল যখন করছে ক্ষমা তোমাকে চাইতেই হবে। প্রয়োজন মতো নিজের জীবন দিল ওদের ভুলের সংশোধন আমাকে করতে হবে। নিজের হাতে গড়িত ওদের ভাঙা ঘর। তাতে আসল দোষী আপনাকে ছেড়ে কথা বলবে না। আমরা শয়তানি দুর্গার মতন ওদের বুকে বসিয়ে দেবো মৃত্যু ত্রিশূল। সত্যি তুমি বিদুষী, তাই তোমার পথ আমি ছেড়ে দিলাম। তবে সাবধানে পা ফেলে চলবে, কারণ তোমার চলার পথে শুধু কাঁটা আর কাঁটা। লোকটা যাওয়ার সময় বিপদের সংকেত দিয়ে গেল কেন? তবে কি কোনো বাধা আমি
মানবো না। নিয়ম কানুন ভয় ভীতি সবকে অতিক্রম করে ওদের ভালো আমাকে করতেই হবে। আসল চরিত্র যখন আমি জেনে গেছি তখন জীবনের মাঠে আমাকেই জানতে হবে প্রতিকারের পেট। কেন তুই ব্র্যাকেট তুই যে অবিনাশ ঘোষালের ল্যাচ পটলা না? তুমি সেই সামনে রাধা আসল পরিচয়টা যখন জেনে ফেলেছি আজ তোমাকে দেব বাধা। তোর গাধা। আমি সে ধরনের মাল নই। আমি তোদের মতন ডজন ডজন মস্তানকে না একেবারে ফুট করে দিয়েছি রে, ফুট। তাই আমার কাছে বাধা দেওয়ার চেষ্টা করলে কি করবি তুই? প্রতিবাদের ব্যাট চালিয়ে রবার ডিউস বলের মতন একেবারে ওভার বাউন্ডারিতে পাঠিয়ে দেব। তার আগে বাউন্সার বলে আমি তোকে আউট করে দেব। আউট। ছেলেরা জানোয়ার হয়ে উঠি, তবে আমিও কিন্তু আর 5টা মেয়ের মতন 10 আর 60 নগ্ন না থেকে যুগের সাথে তাল মিলিয়ে প্যাকটা ভয় রাস্তায় নেমেছি। যতই পেটটা হয়ে থাকিস না কেন পুরুষের শক্তির কাছে তোদের সব অচল। তাই আজ তোর জামা আমি এই বাচ্চা! কি ভেবেছিস মেয়ে যাত্রাকে মুম্বাই কা লাড্ডু না যে পথে ঘাটে ধর্ষণ করে সর্বত্র ছড়িয়ে দিবি ব্যভিচার, অশান্ত কৌতুলবি শরৎচন্দ্রের পল্লী সমাজ, কান্না সাগরে ডুবি ডুবি রবি ঠাকুরের কৃষ্ণ করি। তবে সাবধান, বিভূতিভূষণ রবুকে রক্ষা করার জন্য এখনো কিন্তু আছে বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরী। তার আগে এই ছুরি দিয়ে আমি তোর যৌবন কেটে কেটে খাবো। এটা তুই পারবি না রে জানোয়ার। ছুরিটা ছেড়ে দে। তার আগে তুই মেয়েটার হাতটা ছেড়ে দে। দে রে তুই। তোর জম ছাড় বলছি। আপনার পা থেকে রক্ত ঝরে পড়ছে। ঝরতে দিন, আমার রক্তই নারকীয় মাটিতে ফুটতে দিন স্বর্ণ সৌন্দর্যের রক্ত গোলাপ। না না না, এটা কিন্তু আপনার বিষাদের রম্বনা। কি করবো ম্যাডাম, জানোয়ারগুলো যে আমার সুকুমার প্রবৃত্তির আলাপটাকে নষ্ট করে দিচ্ছে। ওই পোলাপটা আপনি আমাকে শোনান, কারণ আমার জন্যই যে আপনার পা দিয়ে রক্ত ঝরে পড়ছে। না ম্যাডাম না, কেউ কারোর জন্য রক্ত ঝরায় না, আসলে আঘাতের ওপর ছুরিটা মেরে দিয়েছে তো তাই। ও বুঝতে পেরেছি, এর আগেও বুঝি আমার মতন কোনো মেয়েকে বাঁচাতে গিয়ে আপনি চোট পেয়েছিলেন। না না, আমি স্টুডিওতে গানের অডিশন দিয়ে ফিরছিলাম, একটা গুলি এসে আমার পায়ে লাগে। পয়সার অভাবে চিকিৎসা করাতে পারিনি ভালোভাবে, তাতে হয়ে গেছে একটা ঘা। পায়ে ঘা হয়ে গেল। আপনার অন্তরে চাইছে পরোপকারের সুর, আর সেই সুর যে আপনাকে একদিন শিল্পী করবে মিলন বাবু। আপনার এই অনুভূতিটা আমার বাস্তব অবস্থা জানলে বেশিক্ষণ থাকবে না। আপনার সাহায্যের এই রক্ত স্মৃতিটা তাই ছেড়ে ফেলে দিন, তাহলে স্মৃতিটা আপনাকে যন্ত্রণা দেবে। যন্ত্রণাই যে জীবনের আসল মাধুরী মিলন বাবু। তাই আপনি ছিঁড়ে ফেলতে চাইলেও আপনি যে ছিঁড়ে ফেলতে পারবেন না। তার মানে আপনি আমার দয়া করছেন, এই মিলন ভট্টা যে রসহায়তার সুযোগ নিয়ে আপনি করুণা করছেন। না, আপনাকে করুণা করার মতো সাধ্য এই মালা মুখার্জির জন্য। তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, চলে যান, তাহলে বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে। সেই ভয় যে আমার আর নেই। কেন? কারণ আমি যে আপনার মতো একটা বিরাট মানুষের সাথে দাঁড়িয়ে আছি। তাই তাই দয়া করে আপনি একটা উপহার অন্তত গ্রহণ করুন। উপহার মানে? আপনি আপনি টাকাগুলো রাখুন। কি হলো মিলন বাবু? ওর আঘাতটা আমার পায়ে লেগেছিল, কিন্তু আপনার আঘাতটা আমার বুকে লাগলো। মিলন বাবু, মাফ করবেন মালাদেবী, কারোর উপকারের বিনিময়ে হাত পেতে কিছু নেয়ার শিক্ষা আমার বাবা আমাকে দেননি, তাই শত অভাব থাকলেও আপনার দেয়া এই উপহারটাও নিতে পারলাম না। চলি, নমস্কার। মিলন বাবু! মালা নয় জ্বালা। ইঞ্জিনিয়ারিং পরীক্ষার সাফল্যের সঙ্গে পাশ করলেও সংসারের অভাবে জ্বালা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। দাদা তবু সংসারের সব সুখকে বিসর্জন দিয়ে আমাকে উন্নতির সোপানে তুলে দিয়েছে। তাই আমাকেও যে কোনো প্রকারে ওদের জন্য বয়ে নিয়ে যেতে হবে মুঠো মুঠো সুখ। সুখ তো আমি তোমাকে দেখাবো শোভন ভট্টাচার্য, আর সেই সুখ হবে দুঃখের নামান্তর। তাই তো দাদার কথা মতো ওকে আমার প্রেমে আষ্টে পিষ্টে বেঁধে ওদের আমি হারাবোই হারাবো। পারবো না, সংসারে কারো কাছে আমি হেরে যেতে পারবো না। কিন্তু চাকরির যে অবস্থা তাতে মোটা অঙ্কের ডোনেশন দিতে না পারলে কিছুই হবে না। অথচ বাড়ির যে অবস্থা তাতে টাকা ফাঁকা
ফাঁকা করে দেবো ওদের জীবন। তাই তো সোনার হরিণের মতো আকর্ষণ করে ওকে আমার প্রেমের পঞ্চবটিতে টেনে আনবই। চাকরি আমার একটা খুব দরকার, তার জন্য যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। আমিও প্রস্তুত তোমাকে আমার নকল লাইফ পার্টনার হিসাবে পেতে। তার জন্য যদি চাকরি একটা পেতাম তাহলে মা বাবা দাদার কাছে গিয়ে বলতাম, মা বাবা দাদা আমি চাকরি পেয়ে গেছি। দেখি কে আপনি? আমি তোমার শিলা, তাই আপনি না বলে তুমি বলো। সেটা না হয় বলবো, কিন্তু শিলা নামের কোনো মেয়েকে তো আমি জানি না। তুমি আমার কোন শিলা? আমি তোমার প্রতিষ্ঠার শিলা, যৌবনের শিলা, তোমাকে ভালোবেসে বড় করার শিলা। ও শিলা মানে ওই অবিনাশ ঘোষালের বোন। তুমি আর তোমার দাদার সেদিন আমাদের বাড়িতে গিয়ে আমাদের বাড়িটাকে নরক বানিয়ে আমার মায়ের সঙ্গে প্রচন্ড অসভ্যতা করে এসেছো। ভুল করেছি, সেদিন দাদার কথায় তোমার মায়ের সঙ্গে ওই ব্যবহার করে আমি মহা ভুল করেছি। তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ দূর থেকে তোমাকে দেখি, তোমার কথা শুনে আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। যদি কিন্তু ব্যবধানের একটা নদী তোমার আমার মাঝখানে আছে, যার নাম দুঃখ। সেই দুঃখ আমি সুখের অর্থে ভরিয়ে দিয়ে সব ব্যবধান ঘুচিয়ে দেব। কিন্তু তোমার দাদা যদি না মানে? দাদাকে আমি মানিয়ে নেব। তোমার হাই সোসাইটির লাইফে যদি ঘা লাগে তবু নিবে আমার মনের আগুন। কিন্তু আগুন ঝরানো পলাশ কৃষ্ণচূড়ার ডালে এই বসন্ত যদি বাসা বাঁধতে না দেয়, আমি কিন্তু দেব শিলা। কারণ এরই মধ্যে আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। শিলা, ভালোবাসা এত সস্তা নয় যে এক পলকেই তুমি তা পেয়ে যাবে। তাছাড়া তোমাদের সোসাইটিতে তো অনেক ভালো ছেলে আছে, আমার মতো একটা গরিবের ছেলেকে তোমার কেন পছন্দ হলো? ওই যে বললাম, প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগে গেছে। ভালো লাগলে এই সব জিনিস সবসময় পাওয়া যায় না শিলা। আমি কিন্তু তোমার ভালোবাসা পেতে অনেক টাকা দিয়ে তোমাদের সংসারের অভাব মিটিয়ে দিতে পারি। সংসারের অভাব? অনেক টাকা? চাইলে দাদাকে বলে তোমাকে মোটা মাইনে চাকরিও পাইয়ে দিতে পারি। চাকরি? তবে একটা শর্তে, শুধু আমার সঙ্গে প্রেম করলেই চলবে না, এই মুহূর্তে আমাকে তোমায় বিয়েও করতে হবে। অসম্ভব! আমার মা বাবা দাদার কাছে অনুমতি না পেলে আমি কিছুতেই এই কাজ করতে পারবো না। কারণ আজকে আমার এই উন্নতি তাদের এই দয়া মায়া স্নেহ ভালোবাসায়, তাই তাদের মত না পেলে আমি কিছুতেই করতে পারবো না আমাদের এই ভালোবাসার সম্পর্ক। বেশ, তুমি তাহলে তোমার বাবা মা দাদার মত নিতে যাও, আর আমিও এখান থেকে চলে যাই। তবে মনে রেখো, হাতের লোককে পায়ে ঠেলে দিয়ে চলে যাচ্ছ, এর পরিণাম কি হতে পারে একবার ভেবে দেখেছো? সংসারে চলছে দুর্দিন, খাদ্যের অভাবে তোমার বাবা মা কাঁদছে, পথ্যের অভাবে তোমার দাদা ধুকছে, আর এই সময় তুমি যদি তাদের পাশে না দাঁড়াও তাহলে অচিরেই ধ্বংস হয়ে যাবে ওই ভট্টাচ পরিবার। আর এর জন্য দায়ী থাকবে শুধু তুমি, তুমি, তুমি। সুনামি, সুনামির মতো উথাল পাতাল হয়ে যাচ্ছে তোমার কথা আমার সর্বশরীর। নীতি নীতিহীনতা সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি আমি কি করব, আমি কার হাত ধরবো, উন্নতির না প্রীতির? তুমি তোমার সংসারকে অবনতির হাত থেকে বাঁচাতে তোমার জীবনের নতুন সাথীর হাত ধরো সুমন। বেশ, আমি সুমন ভট্টাচ, সনাব সত্যবান ভট্টাচ, আমার অসার সংসারকে চলাচল করার জন্য আজ থেকে আমি তোমার হাত ধরলাম, আর সেই সঙ্গে নিজের এই আঙুল কেটে এই রক্ত দিয়ে তোমার স্মৃতি রাঙিয়ে দিলাম। রাঙিয়ে তো দিলে সুমন ভট্টাচ, এবার তোমাকে ভাঙিয়ে আমি আর আমার দাদা কেমন করে তোমাদের নিচে নামিয়ে দিই সেটাই দেখো। কি হলো? নিজের মনকে তো অনেক কিছু বলছো, আমার মনকে কিছু বলতে দেবে না? কি বলবি? তোমাকে তোমার থেকে চিনিয়ে নিয়ে গো আজকে শুধু রঙে রাঙিয়ে দিলাম। তোমাকে তোমার থেকে চিনিয়ে নিয়ে গো নিজেকে শুধু রাঙিয়ে রাঙিয়ে দিলাম। মনের ঘরে বন্দি করে তোমাকে নিজের করে সাজিয়ে দিলাম।
একা ছিল বড় একা তুমি পেলাম তোমার দেখা মনেরিয়া জানতে কবি যে কাঁদতে মনেরিয়া জানতে কবি যে কাঁদতে মনের মাঝে লুকিয়ে নিলাম তোমার থেকে চিনিয়ে নিয়ে গো জুড়াম আমি একজন প্রতীক। প্রতীক, তা তুমি এখানে এসেছো কেন? আজকাল এই সমাজের জোড়ায় জোড়ায় দলে দলে মেষ চড়ে বেড়াচ্ছে, তাই এই প্রবোধ বাড়িটা দিয়ে আমি তাদের তাড়াতে এসেছি। হাট! একে তুমি আমাদের তাড়াচ্ছ কেন? আমরা কি মেষ? সে কি তোমরা মানুষ? আমি তো ভাবছিলাম তোমরা মেষ। এরকম মনে হওয়ার কারণ? কারণ মেষ ছাড়া প্রকাশ্য রাস্তায় মানুষ তো এমন জোড়াজোড়ি করে প্রেম করতে পারে না। তুমি মেষ। ভেরি স্যাড ইউর নেচার। দাদার ধার করা টাকায় যে ডিগ্রিটা তুমি বগল দাবা করেছো, সেটাকে ল্যাডি চাষির ছাড়া আর কোথাও রাখার জায়গা ছিল না। না ছিল না। কারণ উচ্চ ডিগ্রি থাকা সত্ত্বেও মোটা টাকা ঘুষ দিতে না পারলে ঘরে বাইরে আমি বেকার, তাই চাকরির জন্য যদি আমাকে বিয়ে করি সেটাকে খুব অপরাধের। প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে ওকে বিয়ে করে যদি প্রতিষ্ঠার আসনে বসাই তবে সেটা কি খুব অন্যায়? না, তাতে কোনো অন্যায় নেই। তবে 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 বিয়ের পরে স্ত্রীর কথায় বৃদ্ধ বাবা মাকে গোটু বিদ্যাবাস করানো দোষ হবে। বিনারে বসে সুখের চিনে বাদাম চিবানোর জন্য অসহায় দাদাকে সেপারেট করে দিলে অন্যায় হবে। ওই ডান্স ধামাকার হিরো হিরোইনের মতো পথে ঘাটে শুয়ে ওই ইয়ে করলে সবাই কিন্তু তোমাদের মেস বলবে। মেস হাতের এই বাড়িটা একদম ফায়ার করে দেবে, ফায়ার। একটা কথা বললে ওই বাড়িটা আমি ভেঙে দেবো। এটা যে বাড়ি নয়, এটা প্রবোধ বাড়ি। কুরুক্ষেত্র যুদ্ধের শেষে মহাসারথী শ্রীকৃষ্ণ এটা আমাদের বলেছিলেন, শিষ্টের করিতে পালন আর দুষ্টের করিতে দমন। আমাদের মরা আজকে জুতো মেরে তোমার মুখের জিওগ্রাফি আমি চেঞ্জ করে দেবো। আমিও জুতো মেরে বদলে দেব তোর লাইফ হিস্ট্রি। মাননীয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এ যুগের শিক্ষিতার কি নিদারুণ অবস্থা। এরা ডিগ্রিটা নেয় শুধু বিয়ে করার জন্যে। প্রতিশোধ, প্রেস্টিজ, জ্ঞান এদের প্রবল। তাই এরা নিজেদের স্বার্থের জন্য এই সমাজে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল, হিস্ট্রি অর্থাৎ ইতিহাস, এই দুটো স্তম্ভকে ভেঙে দিয়ে এই সমাজটাকে গড়ে তুলতে চাইছে মেষ চড়ার চারণ ক্ষেত্র। তাই দেশ সমাজ সত্যিকারে মানুষকে রক্ষা করার জন্য এদের জুতো এদের গালে বসিয়ে দিয়ে আমি বলছি, তোমরা মানুষ নও, তোমরা মেষ। শেষ হবে না, শেষ হবে না সাবিত্রী। আমাদের দারিদ্রের দুর্দিন এত তাড়াতাড়ি শেষ হবে না। লক্ষ্মীটি আর একটু সবুর করো। সবুর করতে করতে তো একদিন সাবার হয়ে যাব। এমন কথা কেন বলছো? মিলার যখন ওই অবস্থায় বেরিয়েছে তখন কিছু একটা ব্যবস্থা হবে। হায় রে সত্যবান ভট্টাচার, সারা জীবন শিক্ষকতা করে আজ অসুস্থ সন্তানের প্রতি ভরসা করে আমাকে বাঁচতে হয়। একদিন সমাজের লোককে দুবেলা খাইয়ে আজ নিজের খাওয়ার জন্য ঘরে এক মুঠো চাল নেই। কি করে থাকবে? সেই কদিন আগে মিলন চাল এনে দিয়েছিল, সেটা যে আজ ফুরিয়ে গেছে। কিন্তু সে কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? আমি অক্ষম হলেও যে কোনো ভাবে তা এনে দিতাম। আমি তো জানি তোমার স্বভাব, শত অভাবেও তুমি সংসারের অভাবের কথা আমাকে জানাবে না, কারণ আমি যে অক্ষম, পঙ্গু, অবর্জনা। এসব কথা কেন বলছো? কেন এত উত্তেজিত হচ্ছ? তুমি ঠিক বলেছো সাবিত্রী। আজকাল আমি কথায় কথায় বড় উত্তেজিত হয়ে উঠি, তাই না? না গো না, অভাব, ক্ষুধা আর অত্যাচারে তুমি আজ বিধ্বস্ত। তাই যাক, একটু জল খাবে? দাও, ভাত যখন নেই
তখন জল খেয়ে খিদেটা মিটিয়ে নি। তবে তবে এটা আমাদের বেশি দিন করতে হবে না। তার মানে মানে আমার সুমন যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে একটা চাকরি পেয়ে যায়, তখন আমাদের ঘরে আর অভাব থাকবে না। তখন তোমাকেই আমাকে পড়তে হবে না এই ছেঁড়া ময়লা ধুতি আর শাড়ি। মিলনের শিল্পী হওয়ার স্বপ্ন পূরণ হবে। সাবিত্রী, সেদিন দুপুরে আমাকে জল দিয়ে বলতে হবে না বাড়িতে চাল নেই। তুমি তুমি কাঁদছো সাবিত্রী? না না গো না, এটা আমার কান্না নয় গো, এটা সুখ ও আশার হাসি। সাবিত্রী, ভাঙা ঘরের ফুটো দিয়ে পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি মনে করার দিন ফুরিয়ে আসছে তো, তাই তোমার আশার সুরে সুর মিলিয়ে আমিও বলছি। কি সাবিত্রী? সাবিত্রী, সাবিত্রী, যা চলে গেল। আর যাওয়ার সময় অস্ফুট ভাষায় যা বলে গেল সেটা আমি বেশ বুঝতে পারছি। ও আমাকে আশার নদীতে মিলন আর সুমনকে নিয়ে স্বপ্নের জীর্ণ তরিটা বাইতে দেখে ভয় পেয়ে গেছে। কিন্তু কিন্তু না, ওদের বড় করে আমাকে যে তীরে পৌঁছতেই হবে। তাই তো ভাতের পরিবর্তে আজ আমি জলকেই বাঁচবো, জলকেই বাঁচবো। সাবিত্রী, সাবিত্রী, তুমি জলটা নিয়ে এসো। কি ব্যাপার সত্য কাকা, দিন দুপুরে জল দিয়ে কি হবে? প্রথম কথা হলো জল খেয়েই মানুষ বাঁচে। হ্যাঁ। আর দ্বিতীয় কথা, তোমার মতো পাপীর পদধূলি যে বাড়িতে পড়ে সেটা জল দিয়েই ধুয়ে দিতে হয়। তোমার কথা আমি রাগ করবো না কাকা, কারণ আমি এই গায়ের জননেতা। ভালো মন্দ সকলের সব কথাই আমাকে শুনতে হয়। যাক, এখন বলো কি জন্য তুমি আমার বাড়িতে এলে? সামাজিক বয়কট ভাঙতে বুঝি? ধরে নিন ঠিক সেই রকম। আর শুধু সামাজিক বয়কট নয়, আর আপনাকে কেউ বিরক্ত করবে না, কেউ এসে বলবে না এই ঘর ছেড়ে চলে যাওয়ার কথা। সব আমি সামাল দিয়ে দেব, বিনিময়ে আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। তা তো বটেই, কারণ কিছু না নিয়ে তো কিছু দেওয়ার অভ্যেস তোমার নেই। এখন বলো, আমারই পরিশ্রমে করা এই ভিটেতে থাকতে তোমাকে কি দাম দিতে হবে? দাম নয় কাকা, দাম নয়, দাম নয়, দাম নয়। নাম, নাম দিতে হবে আপনাকে আমার। মানে হলো হাজার হোক আপনি মাস্টার, এখনো আপনার কথাকে সবাই বেদ বাক্য বলে মনে করে। যদিও আপনি খুনের আসামি পঙ্গু, তবু তো একদিন সবাইকে অনেক কিছু দিয়েছেন। আমি কাকে কি দিয়েছি সেই হিসেবটা পরে হবে। এখন তুমি কি নিতে এসেছো সেটাই বলো। নিতে আসেনি কাকা, নিতে আসেনি, দিতে এসেছি সম্মান। যে সম্মান আপনার হারিয়ে গেছে, পুনরায় সেই সম্মান আমি আপনাকে ফিরিয়ে দেব, যদি আপনি আমার সম্মানের জায়গাটা তুলে ধরেন। তাহলে বলো, কাকে অসম্মানের জায়গায় ফেলে তোমাকে সম্মানের জায়গায় রাখা যায়? সামনে পঞ্চায়েত নির্বাচন, জানেন তো, এবার আমি ক্যান্ডিডেট হয়েছি। তাই আমি চাই আপনি আমার হয়ে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন, রোড শো করবেন। বিনিময়ে তুমি আমার সামাজিক বয়কট ভেঙে দেবে, আমাকে ভিটে থেকে উচ্ছেদের হাত থেকে বাঁচাবে, তাই তো? ঠিক তাই। ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছো মদনলাল। আমি সত্যভর চাই। জীবনে কখনো আমি মিথ্যের সঙ্গে বসবাস করিনি, তাই ওই আমি সামাজিক বয়কট, ওই আমি ভিটে ছাড়া। তবুও তোমার মতো সমাজের শত্রুকে জনগণের সভায় আমি মিত্র বলে প্রমাণিত করতে দেব না। না দিলে কিন্তু এর পরের পদক্ষেপটা হবে আমার অতীব ভয়ঙ্কর। তুমি যত ভয়ঙ্করই হও না কেন, আমি কিন্তু প্রলয়ঙ্কর হয়ে রুখে দাঁড়াবো। গলাটা নাবিয়ে কথা বলুন, এটা ভদ্রলোকের বাড়ি।
খুনি আবার ভদ্রলোক। খুনির সেই তকমাটাও সেদিন চক্রান্ত করে তুমিই সেটা দিয়েছিলে। শুধু শুধু সেদিন থেকে ওই দোষটাই তুমি আমাদের দিয়ে যাচ্ছ কেন কাকা? আমি যা দেখেছি তাই বলেছি, যা করণীয় আমি তাই করেছি। এত কিছু করেও কিন্তু আপনি আমাদের হারাতে পারেননি। আর হবো কেন? তোমার বাবা তো এমনিতে পঙ্গু। সেটাও তোমার পাপেই হয়েছে। তোমার হাঁটু তো এখনো ঘা। হবে না, গুলি আর ছোড়াটা যে পটলা আপনার কথাতেই মেরেছিল। আমার কথা না শুনলে সুমনও পাল্টি খাবে। ভুল, পরীক্ষায় পাস করেছে, চাকরি পাবো পাবো করছে। তোমার শিল্পী হওয়ার স্বপ্ন তো ধুলি সার। তবু আমি একদিন সবাইকে গান শোনাবো। মিলন, কথায় বলে না যে রাখে হরি মারে কে? তুমি আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো তো? তোমার বাবা আমার হয়ে প্রচার না করলেও ভোটে জিতে নেতা কিন্তু আমি হবই হব। হ্যাঁ, সে তো হবেনি, তবে সেটা ছাপ্পা ভোটে। আচ্ছা, বলতে পারেন আপনাদের মতো নেতারা মানুষের কোন উপকারে আসেন? যে কৈফিয়ত আমি তোমার মতো একটা খুনির ছেলেকে দেব না। তোমরা কি জানো না আমরা 14 পুরুষের নেতা? আর তুমিও কি ভুলে গেছো এই ভট্টাচ বংশটা তার প্রতিবাদী হতাম? জয়ী হতে পারবে না তো প্রতিবাদ করো কেন? আর জনগণের সুখ দুঃখ বোঝেন না তো নেতৃত্ব দেন কেন? মিলন, তাই বলছি ভালো ভালো এখান থেকে চলে যান, না হলে কি করবে কি করবে? আমরা অনেক দিনের ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। তৃষ্ণার্ত তোমাকে আর থাকতে হবে না, জল আমি নিয়ে এসেছি, এই নাও। নো, ওই জলও পাবে না। ওটা আমার বসানো কলের জল। কিন্তু সেটা আমাদের নামে অ্যালটমেন্ট হয়েছিল। মিলন, আচ্ছা, বলতে পারেন করোনা মহামারীতে সরকার বিনা পয়সায় চাল গম দেওয়া সত্ত্বেও আপনার রেশনে গেলে চাল গম পাওয়া যায় না কেন? লাইনে দাঁড়ালে কেরোসিন তেল বেলে না কেন? রাস্তার মোড়াম উঠে গিয়ে খানাখন্দে ভর্তি হয়ে গেছে কেন? যে দেশে 70%-এর বেশি লোক বিপিএল তালিকাভুক্ত, সেই দেশে আপনাদের মতো নেতাদের কাছে ফুর্তি করার জন্য এত টাকা আসে কোথা থেকে? আমাদের বাপের ব্যাংক থেকে রে, বাপের ব্যাংক থেকে। না, আমাদের রক্ত ঘাম কান্নার সততা বিক্রি থেকে। রক্ত তো সেবা দূরের মতো চেঁচে করবে না, তাহলে কিন্তু কা কা করে পেছনে কাক লেগে যাবে। তাই বলছি গ্লাসটা ভালোই ভালো মায়ের হাতে তুলে বাবার কাছে ক্ষমা চেয়ে এখান থেকে চলে যান। অবিনাশ ঘোষাল কখনো কারুর কাছে মাথা নোয় না। অবিনাশ ঘোষাল, আমি অবিনাশ ঘোষাল। কাজটা তোমরা কিন্তু ভালো করলে না। সামান্য দেশলাই কাঠি হয়ে তুমি যখন আমার নেতৃত্বের মশালে আগুন ধরে দিলে, তখন সেই মশালের আগুনে আমি তোমাদের সকলকে পুড়িয়ে ছাই করে দেবো। অবিনাশ ঘোষাল, সবাই বুঝবে এ কালের নেতার কত ক্ষমতা। শুনরে জনগণ, জনগণ, মরের নামই পরিবর্তন। আপনিও জেনে রাখুন যে আমরাও জাতা নই, জাতা। সেই জাতায় আপনার চক্রান্তকে পিষে একদিন সৌভাগ্যের শিকারে উঠবই উঠবো। মিলন, যাও মা, রান্নাঘরে বাজারের ব্যাগটা রেখে এসেছি, তাড়াতাড়ি কিছু রান্না করে বাবাকে খেতে দাও। দেখছো না, না খেয়ে বাবার মুখটা কেমন শুকিয়ে গেছে। তুই আমাদের কথা বড় চিন্তা করিস না রে। এটা তো সব সন্তানেরই কর্তব্য মা। কিন্তু সেই কর্তব্য সব ছেলেমেয়েরা করে না। সেটা তাদের ব্যাপার। এইটুকুর জন্য তুমি সারা জীবন এত কষ্ট করে আমাদের বড় করেছো। এই মা 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে। তাই যতদিন বাঁচবো ধূপের মতো নিজেকে পুড়িয়ে সবাইকে গন্ধ বিলিয়ে যাব। আর নিঃসংকোচে দারিদ্রকে বলবো, হে দারিদ্র, তুমি মনে করেছো মহান, তুমি মনে দিয়েছো খ্রিস্টের সম্মান। কণ্টক মুকুট সুবিধা মাথা দে, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম। সত্যের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। কি হলো? কি হয়েছে? গুলি আর ছুরির আঘাতে যে ঘাটা হয়েছিল, তাতে বোধহয় ক্যান্সার হয়ে গেছে। যন্ত্রণা